৫ আগস্টের পর বাংলাদেশে তো বটেই, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও বেশ আলোচিত ইস্যু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন। যদিও বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার চাইছে বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে, কিন্তু এ বিষয়ে আইন কি বলছে, কোন নীতিতে ফেরত আনা যেতে পারে তাকে? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে বাংলাদেশ আইনটি সরকারের পক্ষে যেতে পারে, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের আহ্বান হতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত। চলুন জেনে নেই প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব কিনা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নেয় যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি এর প্রধান প্রসিকিউটর জানান হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। হত্যা ও নির্যাতন থেকে শুরু করে বলপূর্বক গুম পর্যন্ত বিভিন্ন অপরাধের জন্য হাসিনার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এ বিষয়ে যদি এবং যখন অনুরোধকারী রাষ্ট্র বাংলাদেশ অনুরোধকৃত রাষ্ট্র ভারতকে হাসিনাকে হস্তান্তর করার জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ করবে, তখন নয়াদিল্লির আইনি বিকল্পগুলো কি হবে? ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইন ছাড়াও বর্তমান মামলার প্রধান আইনি উপকরণ হল ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি, যা ২০১৩ সালে শেখ হাসিনার সরকার স্বাক্ষর করেছিল। ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের ১২(২) ধারা ভারতের প্রত্যর্পণ আইনের প্রাসঙ্গিক অংশগুলোকেই সম্প্রসারিত করে। হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ২০১৩ সালের চুক্তির উপর নির্ভর করতে পারে। চুক্তির অনুচ্ছেদ ১ বাংলাদেশ এবং ভারতকে তাদের নিজ ভূখণ্ডে শুধুমাত্র সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য করে যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। দোষী সাব্যস্ত মানে আলোচিত ব্যক্তি ভারতীয় ও বাংলাদেশি আইনের অধীনে কমপক্ষে ১ বছরের কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধে দণ্ডিত। তবে এমন শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্তরাও এই আইনের আওতার মধ্যে পড়েন। ফলে বাংলাদেশের আদালতে এখনও দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে। ভারত থেকে তার প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এই অপরাধের জন্য অভিযুক্ত করাই যথেষ্ট। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ ১০-এর ৩-এর ধারার অধীনে প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে একটি উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেফতারি পরোয়ানা তৈরি করাই যথেষ্ট। অনুরোধকৃত রাষ্ট্রকে আলোচিত ব্যক্তির করা অপরাধের প্রমাণ দেখানোর দরকার নেই। এটি ২০১৩ সালের চুক্তিতে ২০১৬ সালে করা একটি সংশোধনীর কারণে সম্ভব হয়েছে, কারণ মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধকৃত রাষ্ট্রের সামনে গ্রেফতারি পরোয়ানা সহ অপরাধের প্রমাণ দেখানোর প্রয়োজন ছিল। তবে অভিযুক্তদের প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার জন্য ২০১৬ সালে অপরাধের প্রমাণ দেখানোর প্রয়োজনীয়তা বাতিল করা হয়েছিল। সুতরাং বাংলাদেশ এ ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে। প্রথমত, অনুচ্ছেদ ৬ বলে যে আলোচ্য ব্যক্তির অপরাধ যদি রাজনৈতিক চরিত্রের হয় তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের ৩১-এর ১ ধারায় এই রাজনৈতিক ব্যতিক্রমের বিধান রয়েছে। তাহলে হাসিনার প্রত্যর্পণ অস্বীকার করার জন্য ভারত কি এই বিধানগুলির উপর নির্ভর করতে পারে? উত্তর হচ্ছে না, কারণ চুক্তির ধারা ৬-এর ২ বিশেষভাবে হত্যা এবং অন্যান্য অপরাধের মতো অপরাধকে বাদ দেয়, যা আন্তর্জাতিক আইনে গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধকে রাজনৈতিক অপরাধ থেকে আলাদা স্বীকৃতি দেয়। দ্বিতীয়ত, অনুচ্ছেদ ৭ অনুরোধকৃত রাষ্ট্রকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার অনুমতি দেয় যদি সেই ব্যক্তির প্রত্যর্পণ অপরাধের জন্য অবস্থানরত দেশের আদালতেই বিচার করা হয়। হাসিনার ক্ষেত্রে এই বিধানটিও প্রযোজ্য হবে না, কারণ তিনি ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি নন। তৃতীয়ত, চুক্তির অনুচ্ছেদ ৮-এর ১-এর ৩ বলে যে একজন ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না যদি তিনি অনুরোধকৃত রাষ্ট্রকে সন্তুষ্ট করেন যে
সমস্ত পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যর্পণ করা অন্যায্য বা নিপীড়নমূলক হবে, কারণ তার বিরুদ্ধে আনা অভিযোগ ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি। একই নীতি 1962 সালের প্রত্যর্পণ আইনের 29 ধারায় প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হতে পারে। যে পরিস্থিতিতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং তার রাজনৈতিক প্রতিপক্ষরা বাংলাদেশে বিভিন্ন বিষয় চালাচ্ছেন এবং তাকে শাস্তি দিতে উদ্গ্রীব হয়ে আছেন, তাতে এই যুক্তি দেওয়া যেতে পারে যে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিহিংসা এবং রাজনৈতিক শত্রুতায় প্রভাবিত। যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তবে প্রশ্নাতীতভাবে তার সুষ্ঠু বিচার না পাওয়ার ঝুঁকি রয়েছে। সুতরাং তার প্রত্যর্পণ হবে নিপীড়নমূলক এবং অন্যায্য। এই ব্যাখ্যা বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি কোনো বাধ্যতামূলক বিচার প্রক্রিয়ার জন্য প্রদান করা হয়নি। এইভাবে উভয় পক্ষই 8-1 A3 ধারার নিজ নিজ আইনি ব্যাখ্যায় অটল থাকতে পারে। ভারতের সবশেষ যে আইনি বিকল্প আছে তা চরম। চুক্তির ধারা 21-3 ভারতকে যে কোনো সময় নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করার ক্ষমতা দেয়। নোটিশের তারিখের 6 মাস পরে চুক্তিটি অকার্যকর হয়ে যাবে। এছাড়া বিদ্যমান চুক্তিতে এমন কিছুই নেই যা বলে যে বাতিল হওয়ার আগে প্রাপ্ত প্রত্যর্পণের অনুরোধ মেটাতে হবে। তবে ভারত এই বিকল্পটি প্রয়োগ করবে কিনা তা নির্ভর করবে দেশটি তার মিত্র হাসিনাকে কতটা মূল্য দেয় তার উপর। যদিও নয়াদিল্লি হাসিনার পাশে দাঁড়াতে চায়, কিন্তু একতরফাভাবে চুক্তিটি বাতিল করলে ঢাকার সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে পারে, যা ভারতের বিভিন্ন কৌশলগত ও কূটনৈতিক সম্পর্কের জন্য সুখকর নয়। ফলে দিন শেষে হাসিনার প্রত্যর্পণের আহ্বান যতটা রাজনৈতিক হতে হবে, আইনি ততটা নয়। তবে ভারত যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, তার রাজনৈতিক প্রয়োজন মেটানোর জন্য এবং তার সিদ্ধান্তকে ন্যায্যতা দেওয়ার জন্য আন্তর্জাতিক আইনের ভাষাকে দক্ষতার সাথে ব্যবহার করা উচিত।